দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায়। আপনারা জানেন রবি থেকে বৃহস্পতি রাত ১১টায় যমুনা টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আমরা কথা বলি দিনের উল্লেখযোগ্য ঘটনা, রাজনীতি, কূটনীতি, অর্থনীতি সহ নানা বিষয়ে। আপনারা জানেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা চলছে ওয়াশিংটনে এবং ৪৭তম প্রেসিডেন্ট হয়ে দ্বিতীয় দফা ট্রাম্প 2 জমানার সূচনা করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এই শপথ নিয়ে সারা পৃথিবীতে যেরকম আগ্রহ, একই রকম আগ্রহ রয়েছে বাংলাদেশের মানুষের মধ্যেও। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, যে অগ্রাধিকার, রাজনীতি, মানবাধিকার, র্যাবের উপর স্যাংশন, নির্বাচন, গণতন্ত্র সবকিছু নিয়ে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে, ফলে ট্রাম্প আমলে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক কোন দিকে যাবে সেসব নিয়ে কথা বলতে চাই আমরা। সেই সাথে আমরা কথা বলতে চাই আমাদের জাতীয় রাজনীতির হালচাল, বিশেষ করে নির্বাচন নিয়ে যে বিতর্ক, স্থানীয় সরকার নাকি ছাত্র সংসদ নাকি সব বাদ দিয়ে শুধু জাতীয় সংসদ নির্বাচন আগে হবে, সেটি নিয়েও রাজনৈতিক বিতর্ক রয়েছে। সেসব নিয়ে আমরা আলোচনা শুরুর জন্য ট্রাম্প আমলে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে সেটি নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন নাজিম উদ্দিন আলম, তিনি বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসুরও সাবেক জিএস। আপনি নাজিম ভাই, স্বাগত আপনাকে। আমরা একটু ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে সরাসরি যেতে চাই, সেটা একটু দেখে আসি। Will to the best of my ability preserve, protect, and defend preserve, protect, and defend the Constitution of the United States. the Constitution of the United States. So help me God. So help me God. Congratulations, Mr. President. যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ থেকে ২০২০ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এক প্রকার পুরো বিশ্বয় শাসন করেছেন। আবার যুক্তরাষ্ট্রের মানুষজন গেল প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তাকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন। আমরা সেই ছবি দেখছি সরাসরি। একই সাথে আমরা আলোচনায় স্টুডিওতেও ফিরতে চাই। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সবশেষ ভিপি নুরুল হক নূর। নূর, আপনাকেও স্বাগত। আমরা একটু নাজিম ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জন্য একটা ফ্যাক্টর, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলি, আমাদের গার্মেন্টস বা রপ্তানি পণ্যের এককভাবে সবচেয়ে বড় দেশ বলি, আমাদের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার বলি, আমাদের গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন এসব নিয়ে যে দেশটি সবচেয়ে সোচ্চার সেটি মার্কিন যুক্তরাষ্ট্র। জি, বিশ্বের মরলও তাদেরকে বলা হয়। ফলে সেই দেশে একটি নতুন সরকার আসলো, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হলো। আমরা এই ডোনাল্ড ট্রাম্পের শপথ নিয়ে ২-৩ ধরনের পলিটিক্যাল রেটরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। যে সরকারটি ক্ষমতায় ছিল বাংলাদেশে আওয়ামী লীগ, বিশেষ করে তারা খুব করে মনে করেন, তাদের নেতাকর্মীরা কেউ কেউ লিখছেন, যেহেতু জো বাইডেন কিংবা হিলারি ক্লিন্টন তাদের সঙ্গে প্রফেসর ইউনূসের একটা খুবই ভালো সম্পর্ক ছিল, ব্যক্তিগত এবং পারিবারিক, প্রাতিষ্ঠানিক। ফলে ডোনাল্ড ট্রাম্প আসলে বাংলাদেশ একটু চাপে পড়বে, এরকম ধারণা অনেকের। আমার প্রশ্ন হচ্ছে, আপনি ছাত্রনেতা, আপনি রাজনীতি করেন, যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের পররাষ্ট্রনীতি বা অগ্রাধিকার আসলে কি ব্যক্তি পরিবর্তন হলে পরিবর্তন হয়ে যেতে পারে? আপনারা কি মনে করেন? আসলে আপনাকে ধন্যবাদ। আজকে আমাকে যমুনা টিভিতে মনে হয় আমি প্রথমে আসলাম। যমুনা টিভিকেও ধন্যবাদ এবং আমার সহ আলোচক ভিপি নূর, সাবেক ছাত্রনেতা, এখন জননেতা, তাকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা দর্শক রয়েছেন, সম্মানিত দর্শকদেরকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশনটা নিয়ে আমরা সবাই খুব, বিশ্বের সকলেই এটা নিয়ে উদ্বিগ্ন থাকে, কারণ আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। এখানে ইলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ
বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য, তৃতীয় বিশ্বের বাংলাদেশের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকটাই আমেরিকার উপরে নির্ভরশীল বিভিন্ন দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে বিশেষ করে। তো সে কারণে এবার দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির পক্ষ থেকে এবার নির্বাচিত হয়েছেন। এর আগে 2016 থেকে 2020 উনি ওনার ওই টার্মে ছিলেন। আবার 2020 সালে জো বাইডেন ডেমোক্রেটিক পার্টি তারা উইন করেছিল, সেখানে উনি পরাজিত হয়ে যেই আপনার বেশ একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল, উনি মানতে পারেন নাই, নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন, আদালতে যান, তারপরে আপনার ক্যাপিটাল হিলে হামলা হয়েছিল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম আমরা ঘটনা দেখিনি, সচরাচর দেখিনি। তো যাই হোক, জো বাইডেন তিনি ইলেক্টেড ছিলেন 4 বছর, তার সময়টা পার করেছেন। এবার নির্বাচনে খুব বেশ লড়াই হলো আমরা দেখলাম, এবং দ্বিতীয়বার আবার উনি আসলেন। তো আমি যেটা মনে করি যে আমাদের যে জিনিসটা আপনি অবতারণা করেছেন যে ডক্টর ইউনূস স্যারের ব্যাপারে, নোবেল লরিয়েট, উনি বিশ্বের সকলের কাছে খুবই গ্রহণযোগ্য একজন ব্যক্তি এবং আমাদের দেশের জন্য একজন গর্ব, আমাদের অহংকার, আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, সকলের কাছে গ্রহণযোগ্য। এটা আসলে রিপাবলিকান পার্টি বলেন আর ডেমোক্রেটিক পার্টি, সবার কাছেই উনি গ্রহণযোগ্য আমি মনে করি। তো এখানে আমাদের পতিত সরকার বা আওয়ামী লীগ যারা দুঃশাসন চালিয়েছেন, এই অপকর্ম যারা করেছেন, লুণ্ঠন করেছেন, যা দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছেন, গুম খুন, বিশেষ করে জুলাই আগস্টের যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনে যেভাবে অমানবিক নির্মমভাবে আমাদের ছাত্র জনতার উপরে নির্মমভাবে গুলি চালিয়েছে, এই দেশের পরিস্থিতি সব কিছু রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি, বিশ্ববাসী এবং বিশ্ব মোড়লরা সবাই জানে। এটা পেন্টাগনে জানে, ক্রেমলিন, আপনার সব জায়গায় এই জিনিসগুলো সমস্ত রিপোর্ট তাদের কাছে রয়েছে, হোয়াইট হাউসে রয়েছে। তো এটা যারা বিজ্ঞজন রয়েছেন সবাই জানেন। সুতরাং এই অপকর্ম যারা করেছে তাদেরকে আপনার কোনো সভ্য জাতি বা কোনো পলিটিক্যাল পার্টি বা বিশ্বের মোড়লরা সমর্থন করবে এটা আমি মনে করি না। এটা মনে মনে মন কলা খেতে পারে আওয়ামী লীগ, মনে মনে একটু উৎসাহিত মানে উজ্জীবিত হইতে পারে যে ডেমোক্রেটিক পার্টির সাথে একটু ডক্টর ইউনূস স্যারের একটা স্পেশাল রিলেশন রয়েছে, বিশেষ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সাথে তার একটা মানে বেশ ভালো ফ্রেন্ডশিপ ছিল, হ্যাঁ ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল। তো তার মানে ডেমোক্রেটিক পার্টির সাথে সম্পর্ক ছিল বলে আর ওই রিপাবলিকান পার্টির সাথে সম্পর্ক থাকবে না সেটা না। আমি মনে করি যে মার্কিন পলিসি একটু ডিফারেন্ট। এরা বাংলাদেশের বিজনেসের প্রশ্নে, ব্যবসায়িক প্রশ্নে তারা তাদের নীতি পরিবর্তন হয় না, এটা তারা তাদের জায়গায় ঠিক থাকে। আর আমি এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগকে আপনার যে অপকর্মগুলি করেছে এটার সমর্থন করবে রিপাবলিকান পার্টি, প্রশ্নই আসে না। জি, আপনার বক্তব্য একদম পরিষ্কার নুরুল হক নূর। আপনি সমসাময়িক কালের ছাত্রনেতা, ফলে আপনি ছাত্র অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের উত্থান দেখেছেন। মানে উনি একটা অদ্ভুত ধরনের তার ক্যারিয়ার, তিনি যেরকম অভিনেতা, সেই রকম ব্যবসায়ী, সেই রকম ধনকুবের, এবং একই সাথে রাজনীতিতে এসেও তিনি নানা কারণে আলোচিত। ফলে ট্রাম্পের উত্থান এবং আমাদের ভিপি নূরের উত্থান প্রায় সমকালীন সময় আমরা যদি বলি রাজনীতিতে। ফলে আপনার কি, আপনার প্রতিক্রিয়া কি যে আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্কের জায়গা, বিশেষ করে যুক্তরাষ্ট্র এতদিন আমাদেরকে যেসব বিষয়ে সবচেয়ে বেশি বাংলাদেশের পাশে থাকার চেষ্টা করেছে, ধরেন গুড গভর্নেন্স, দুর্নীতি দমন, সুশাসন বা গুড গভর্নেন্স তো বললাম, গ্রহণযোগ্য নির্বাচন, সেই সব বিষয়ে আমরা 2016 থেকে 20-এর যে ট্রাম্প প্রশাসন তাদেরকে একটু উদাসীন দেখেছি। জলবায়ু ইস্যুতেও তারা একটু উদাসীন। আমাদের নতুন একটা বিপদ আছে, আমাদের 15-16 লাখ প্রায় রোহিঙ্গা, তাদের যে আমরা খাওয়াই পড়াই যে অর্থে, তারও একটা বড় অংশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসে। ফলে সেসব জায়গায় কি আমরা খানিকটা চাপে পড়তে পারি? আমি শুধু রাজনৈতিক চাপের কথাই বলছি। আপনাকে ধন্যবাদ। যমুনা টিভির দর্শকদেরকে শুভেচ্ছা। আমাদের বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাজিম ভাই, আজমুদ্দিন আলম ভাই আছেন, মান্না ভাই বোধহয় যুক্ত হওয়ার কথা, মান্না ভাই জ্যামে আটকে আছেন, তার প্রতিও শুভেচ্ছা রইল।
আমেরিকান যেটা নাজিমউদ্দিন ভাই বলেছেন এটাই বাস্তবতা যে আমেরিকান কিংবা ইভেন ইন্ডিয়ার দিকেও যদি আমরা দেখি যে ইন্ডিয়াতে লাইক এই আওয়ামী লীগের এই 16 বছরের শাসনে আপনার কংগ্রেস আপনার সরকার থেকে চলে যাওয়ার পরে আপনার বিজেপি আসলো, তো অনেকে ভেবেছিল যে বিজেপি আসায় কিছুটা বাংলাদেশের অপোজিশন রাজনীতির জন্য সুবিধা হতে পারে। শেষ পর্যন্ত দেখা গেছে যে বিন্দুমাত্র সুবিধা নেই, বরঞ্চ কংগ্রেসের চেয়েও বিজেপি আওয়ামী লীগের এই একদলীয় শাসনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করানোর জন্য আরও বেশি সহযোগিতা করেছে। ইন্ডিয়ার মতো রাষ্ট্র কিংবা আমেরিকার মতো বড় বড় রাষ্ট্রগুলোর ডিপ স্টেট কিংবা তাদের যে বিশেষ করে আমেরিকার মতো দেশের তাদের যে প্রতিষ্ঠানগুলো, বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন সময় তার ছেলের আপনার বিচার হতে পারে, সাজা হতে পারে। সো ওইখানে যে প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্টেবিলিটি, সেখানে ব্যক্তি খুব বেশি প্রভাব বিস্তার করতে পারে না। তাদের সামগ্রিক যারা পলিসি নির্ধারণ করে তাদের এই বিষয়গুলো আপনার প্রাধান্য পায়। বাংলাদেশের প্রশ্নে ট্রাম্প প্রশাসন, সে যেহেতু প্রেসিডেন্ট, বিশেষ কিছু পলিসি গ্রহণে তো তার একটা রোল থাকবে, তার পছন্দ অপছন্দের জায়গাটা থাকবে এবং তার প্রশাসনকে তিনি অনেক ক্ষেত্রে সাজাচ্ছেন। কাজেই তাদের প্রতিবেদনের আলোকে কিছু সিদ্ধান্ত তো তিনি নিতে পারবেন। যেমন তিনি একজন সফল ব্যবসায়ী, সেই হিসেবে তার যে আমেরিকাতে মনে আছে আপনাদের স্লোগানটা ছিল যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, তার মানে ধরেন সারা বিশ্বের মানুষ মনে করে যে আমেরিকা বিশ্বের মোড়ল, কিন্তু সে কিন্তু সেটার ভ্যালুয়েশনটা নিচে নামাই দিচ্ছে যে না, আমেরিকা একসময় বোধহয় মোড়ল ছিল, এখন নাই। সো ট্রাম্প এসে এটাকে আপনার মোড়লিপনার জায়গায় নিতে পারবে। তো সেই ক্ষেত্রে তার আপনার নির্বাচনের সময় আমরা দেখেছি যে আমেরিকা বিশেষ করে ইসরায়েল কেন্দ্রিক তার যে ইন্টারেস্ট, সেখানে ইসরায়েলের পক্ষে তেল আবিবে আপনার ইউএস অ্যাম্বাসি করা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নে সে কিন্তু ভূমিকা পালন করেছে এবং যার ফলে কিন্তু এইবারের নির্বাচনেও কিন্তু ইসরায়েলি ব্লকের বা এই ইহুদি নেটওয়ার্কের, তাদের তো এটা স্বীকার করতে হবে, একটা শক্তিশালী নেটওয়ার্ক, ফাইন্যান্সিয়ালি, মিডিয়া, বিভিন্নভাবে সেই ফুল সাপোর্ট কিন্তু সে পেয়েছে। তো সেই ক্ষেত্রে তার পলিসির জায়গায় আপনার বিশেষ করে সাউথ এশিয়াতে এখন জিওপলিটিক্সে বাংলাদেশ ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে বাংলাদেশের আপনার স্বার্থ হয়তো বাইডেন প্রশাসনের আমলে আপনি যেটা বলেছেন যে বাংলাদেশে এইরকম একটা কর্তৃত্ববাদী রেজিমের সময়ে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার কিংবা গুড গভর্নেন্সের প্রশ্নে তাদের যে ভূমিকা ছিল সেটা হয়তো এখন অত দেখা যাবে না, কারণ বিশেষ করে সে একটু থামাই, আমরা একটু ওয়াশিংটনে আবারও যেতে চাই। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখছেন, আমরা একটু সেটা শুনে আসি। Emergency as recently shown by the wonderful people of North Carolina, been treated so badly. And other states who are still suffering from a hurricane that took place many months ago. Or more recently, Los Angeles, where we're watching fires still tragically burn. From weeks ago, without even a token of defense, they're raging through the houses and communities, even affecting some of the wealthiest and most powerful individuals in our country, some of whom are sitting here right now. They don't have a home any longer. That's interesting. But we can't let this happen. Everyone is unable to do anything about it. That's going to change. We have a public health system that does not deliver in times of disaster, yet more money is spent on it than any country anywhere in the world. And we have an education system that teaches our children to be ashamed of themselves in many cases, to hate our country despite the love that we try so desperately to provide to them. All of this will change starting today, and it will change very quickly. My recent election is a mandate to completely and totally reverse a horrible betrayal and all of these many betrayals that have taken place, and to give the people back their faith, their wealth, their democracy, and indeed their freedom. From this moment on, America's decline is over. Our liberties and our nation's glorious destiny will no longer be denied
and we will immediately restore the integrity, competency, and loyalty of America's government. Over the past 8 years, I have been tested and challenged more than any president in our 250-year history, and I've learned a lot along the way. The journey to reclaim our republic has not been an easy one, that I can tell you. Those who wish to stop our cause have tried to take my freedom and indeed to take my life. Just a few months ago in a beautiful Pennsylvania field, an assassin's bullet ripped through my ear. But I felt then and believe even more so now that my life was saved for a reason. I was saved by God to make America great again. Thank you. Thank you very much. দর্শক ৪৭তম যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের পর তাৎক্ষণিক বক্তব্য শুনছিলাম আমরা। তিনি যেমনটা বলছিলেন যে বদলে ফেলার একটা স্বপ্ন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ববাসীকে দেখাচ্ছিলেন এবং তিনি বলছিলেন সব কিছু পরিবর্তন হবে। ফলে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নুরুল হক নূর আপনি কথা বলছিলেন, আমি নাজিম ভাই আপনার কাছে একটু আসি যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এক ধরনের শেষ করেন যে ওনাকে রিড করা কঠিন, ফলে উনি পরিবর্তনের কথা বলছেন। সেখান থেকে কি আশাবাদের কোনো জায়গা দেখেন যে ধরেন ডোনাল্ড ট্রাম্প কট্টর জাতীয়তাবাদী নেতা, অনেক বৈশ্বিক ইস্যুতে যেসব ইস্যুর সঙ্গে বাংলাদেশের স্বার্থ সম্পর্কিত সেগুলোকে ওনারা একটু কম গুরুত্ব দেন বা কম প্রায়োরিটি দেন, এবারও কি সেরকমই হবে? বাংলাদেশের জায়গা থেকে আমরা যেটা ক্ষতিগ্রস্ত হতে পারি, যেটা আপনি বলছেন, যেমন বাংলাদেশের স্বাভাবিকভাবেই জলবায়ু বিপর্যয়ের একটা দেশ হিসেবে ট্রাম্প তো এর আগের প্রশাসনের সময় জলবায়ু তহবিল সে বলছিল কমিয়ে দেবে, পিসকিপিং এও সে বলছে যে আমেরিকা যে ফান্ড করে এটাও সে কমিয়ে দেবে, এটা মনে করতেছে সে এটা আমেরিকার দরকার নাই। পাশাপাশি বাংলাদেশে আমরা যে রোহিঙ্গার ইস্যুতেও যে সাপোর্টটা আপনার বাইডেন প্রশাসনের কাছ থেকে পেয়েছিলাম, সেই ক্ষেত্রে কিছুটা বাধাগ্রস্ত বা কিছুটা প্রভাব পড়বে। পাশাপাশি ট্রাম্পের প্রশাসন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন উচ্চ পদস্থ অনেক কিন্তু ইন্ডিয়ান বংশোদ্ভূত, কাজে সেক্ষেত্রে যেটা আমরা আপনার ইউকের পার্লামেন্টে যেটা দেখলাম যে আপনার অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের যে একটা প্রতিবেদন যেটা তারা মুভ করতেছিল যে ইউনূস সরকারের আমলে এখানে সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সম্পদ লুট হচ্ছে, ইন্ডিয়ান যে ফেব্রিকেটেড রিপোর্টগুলো, এবং সেটা ইউকের পার্লামেন্টে এটা ডিসকাশন হচ্ছিল। যাই হোক শেষ পর্যন্ত সেটা সরিয়ে ফেলেছে। কিন্তু এই ধরনের প্রোপাগান্ডামূলক রিপোর্ট যেটা প্রিয়া সাহা বাংলাদেশ থেকে এর আগে তার ওখানে গিয়ে করেছিল, এবং তিনি নির্বাচনের আগে তার যদিও তার নিজস্ব টুইটার না কিন্তু তার যারা ক্যাম্পেইন পরিচালনা করে তাদের দ্বারা ওটা কিন্তু রান ছিল, কিন্তু পরিষ্কার অনেকগুলো কথা বাংলাদেশ নিয়ে বলেছিল যেগুলো একেবারেই বিভ্রান্তিকর এবং মিথ্যাচার ছিল, কিন্তু ট্রাম্পের অফিসিয়াল টুইটার থেকে সেগুলো করা হয়েছে। কাজে সেই ক্ষেত্রে এখানে এই ইস্যুগুলোতে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স যে রিপোর্টগুলো ওখানে গেলে কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ অযাচিত কিছু প্রেশার ফেস করবে, যেটা আমরা বলছিলাম যে এই সময়ে সেটা ইউনূস সরকার ব্যক্তি ইমেজের কারণে কিংবা তার কানেক্টিভিটির কারণে, যেমন ইউকের পার্লামেন্ট থেকে আপনার উইথড্র করা হয়েছে, এটা শুধুমাত্র তার কিন্তু নিজস্ব লিডারশিপ এবং তার নেটওয়ার্কের কারণে এটা সম্ভব হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের কনসার্নটা যে আগামীতে যে ইলেক্টেড গভর্নমেন্ট হবে তারা যদি ইউনূস সাহেবের এই গভর্নমেন্টের মতো যদি একটা সর্বদলীয় গভর্নমেন্ট না হয় তাহলে কিন্তু তাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল। মানে আপনি নতুন চ্যালেঞ্জের কথা বলছেন। নাজিম ভাই, আমরা একটা বিরতি যাই, বিরতি থেকে ফিরে সেক্ষেত্রে বাংলাদেশের করণীয় কি, মানে আমরা এই অংশের দেশ হিসেবে, কারণ ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে একটা দারুণ টানাপোড়েন চলছে। আবার অনেকে বলছেন যে নরেন্দ্র মোদী এই শপথ অনুষ্ঠানে দাওয়াত পাওয়ার পরেও কিন্তু তিনি যাননি, তাকে প্রতিনিধিত্ব করছেন তার ফরেন মিনিস্টার, কিংবা শি জিনপিং গেলেন না, চীনের প্রেসিডেন্ট। ফলে সেই জায়গায় বিশ্বের যে নতুন মেরুকরণ এবং আমাদের যে ভৌগোলিক অবস্থান, আমরা হয়তো অবস্থানগত কারণেই
অনেকের জন্য একটা উর্বর ক্ষেত্র হয়ে উঠতে পারে কিনা, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা অন্তর্বর্তী সরকারের জন্য বাড়তি কোনো চ্যালেঞ্জ কিনা, বা নূর বলছিলেন নাকি একটা নির্বাচিত সরকার অতি দ্রুত জরুরি, যেটা বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, সেই প্রসঙ্গে আমরা আলোচনা করবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আশা করছি একটু পরে ফিরবো। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। ডোনাল্ড ট্রাম্প আমলে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নিয়ে কথা বলছিলাম আমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না। মান্না ভাই, স্বাগত আপনাকে, এবং দুঃখিত রাস্তার যানজটের কারণে আপনাকে আমরা একটা বড় সময় মিস করলাম। একটু আগে মান্না ভাই আপনাকে দিয়ে যেটা শুরু করতে চাই, আমরা কথা বলছিলাম যে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিলেন, তিনি একটি বক্তব্য দিলেন। আমরা একটু শুনছিলাম, সেই বক্তব্যের হচ্ছে উনি একটা পরিবর্তনের আভাস দিলেন, সবকিছু বদলে ফেলার। ফলে ট্রাম্পকে আসলে বদলে যাবে, আপনার মূল্যায়ন কি? মানে ট্রাম্পের ধরেন একটা অবয়ব বা একটা ধারণা আমাদের আছে যে উনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে কি কি করেন, কি কি করেন না, 2016 থেকে 20 খুবই জলজ্যান্ত একটা স্মৃতি। ফলে আপনার মূল্যায়ন কি? আমাদের সাথে সম্পর্কে কোনো নতুন কিছু যুক্ত হবে বা বাদ পড়বে এই আগামী 4 বছরে? এত বড় সংস্কারের বাতাস বাংলাদেশে কোনো পরিবর্তন আনতে পারেনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে তো তেমন কিছু নই। আর ট্রাম্প সাহেবকেও আমার পরিবর্তনযোগ্য লোক মনে হয় না। আই এম সরি, হয়তো পার্সোনাল লেভেলে কথা বলছি, কিন্তু আজকেই বোধ হয় প্রথম আলোতে আমি একটা হেডিং দেখলাম তার শপথ গ্রহণ উপলক্ষে, কি প্রেসিডেন্ট রাজা নাকি দাগি আসামি। জি, একটা কলাম। হ্যাঁ, মানে এই রকম কথা আমেরিকান প্রেসিডেন্ট সম্পর্কে লিখেছে, ভাবতে আমার অবাক লাগবে। ওরা খুব সভ্যতার বড়াই করে, আর তাদের সম্পর্কে এসব লেখা, তাদের প্রেসিডেন্ট সম্পর্কে এরকম মন্তব্য। আর উনি গতবার যখন ক্ষমতায় এসেছিলেন, আসবার পরে বলেছিলেন, আমি শুধু কনসার্ন আমেরিকা সম্পর্কে, আমেরিকার লোকজন, বিদেশ নীতিটিতে আমার অত মাথা কারণ নাই। এইবারে আমি তো বক্তৃতাটা আসলে শুনি নাই, বা এর মধ্যে তার উপরে একটু ভালো করে অবজার্ভ করবো যে সেই সময়টা আসলে পাইনি এখানকার বিভিন্ন ব্যস্ততা ইত্যাদির কারণে। কিন্তু তারপরেও যেটুকু দেখেছি তাতে উনি একটা, আমেরিকা যখন পরিবর্তনের কথা বলে না, তখন তারা কী মিন করে আমি তাই তো ঠিক মতো বুঝি না। আমেরিকা পরিবর্তন হতে পারে তাদের আন্তর্জাতিক নীতি, মধ্যপ্রাচ্য বা সারা বিশ্ব জুড়ে যেগুলো হয়েছে। এখন তারা তো এশিয়া থেকে বা সাউথ ইস্ট এশিয়া থেকে তুলনামূলকভাবে দৃষ্টি সরিয়ে নিয়ে গেছে, এবং মোর কনসার্ন হয়েছে ওইসব জায়গাতে, আর বেশি দৃষ্টি চীনের ব্যাপারে। এই দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হবে আমি সে সম্ভাবনাও দেখি না। দেশের মধ্যে আমেরিকানরা শুধু নয়, ইউরোপিয়ানরাই কিন্তু নিজের দেশ খুব ভালো বোঝে। দেশের মধ্যে গণতন্ত্র রাখবে, দেশের মধ্যে বেকারত্ব যাতে না থাকে, মানবাধিকার, গণতন্ত্র সব করবে, আর বাইরে সব চালান করে দেবে তাদের, মানে যত সমস্ত বিগত দিনের অপকীর্তি ইত্যাদির কাহিনী। তো সেই হিসেবে মানে খুব ডিপ অ্যানালিসিস ছাড়া আমি কোনো কিছু বলতে চাই না, বাট অ্যাপারেন্টলি যা দেখছি আমি কোনো চেঞ্জ দেখছি না। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা বাংলাদেশের আগামী দিনে যে সরকারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসুক, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অনেক কিছুতে নির্ভরতা আছে। আমাদের রেডিমেড গার্মেন্টস, আমাদের বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, আমাদের গ্যাস। ফলে সেই জায়গায় নতুন কোনো টানাপোড়েন হতে পারে কিনা, বিশেষ করে ভারতের প্রভাব অনেক সময় ট্রাম্প প্রশাসন থাকলে এই অঞ্চলে একটু বাড়ে, এবং ভারতের সঙ্গে আমাদের একটা দ্বিপাক্ষিক সম্পর্কের চূড়ান্ত রকমের টানাপোড়েন তো চলছে। মান্না ভাই, বিকেলবেলা এক ধরনের রাজনৈতিক আড্ডার মতো ছিল। সেখানে একজন বলল যে ইন্ডিয়ার কোনো একটা বিখ্যাত পত্রিকায় নাকি এরকম একটা ছাপা হয়েছে, চুটকি হোক আর নিউজ হোক, আমি ভালো করে ওগুলো করতে পারি, মানে অনুসন্ধান করতে পারি, জানতে পারিনি। তো ডোনাল্ড ট্রাম্প নাকি তার কোনো সহযোগী জিজ্ঞেস করেছেন যে, আচ্ছা বাংলাদেশের কোনো একজন লোক আছেন যিনি গত নির্বাচনে বাইডেন সাহেবকে অনেক অর্থ সাহায্য করেছিলেন? আচ্ছা, শুনেছি সে নাকি এখন দেশে, ওই দেশের প্রাইম মিনিস্টার বা কিছু একটা হয়েছে, ঠিক নাকি? এইটুকুই নিউজ, বা টিভিতে তারা বলেছে। তো এইটাই বেশ একটা হাসিরও খোরাক জোগালো, আবার এটাও বললো যে এখন ওই লোকের তো দিমাগের ঠিক নাই, তো কোন দিকে কি করে, তার অ্যাটিটিউড কী হবে বাংলাদেশের প্রতি বা সামগ্রিকভাবে গভর্নমেন্টের প্রতি। তো আমি অবশ্য এইখান দিয়ে যাচ্ছি না, আমি বলবো যে এখন পর্যন্ত এই সম্পর্কে তেমন কিছু জানা যাচ্ছে না, কেবলমাত্র যে আমেরিকান
ওখানের যিনি দায়িত্বে আছেন দিল্লিতে, তিনি যেটা বলেছেন যে, ইফ আই এম নট রং, আমার ভুল হতে পারে, আমেরিকার রাষ্ট্রদূত দিল্লিতে, হ্যাঁ আমেরিকার রাষ্ট্রদূত দিল্লিতে, তিনি যেটা বলেছেন যে আমেরিকা এবং ভারত বাংলাদেশি গণতন্ত্র দেখতে চায়। খুবই সিগনিফিকেন্ট কথা। কিন্তু আমি মনে করি এই সময়ের মধ্যে প্রণিধানযোগ্য কোনো কথা যদি থাকে আমেরিকানদের পক্ষ থেকে, তাহলে এইটা। এই জন্যে আমেরিকানদের কিন্তু পলিসি চেঞ্জ করতে তাদের নিজেদের স্বার্থে এতটুকু সময় লাগে না। সেটা পাকিস্তানের অ্যাটমিক বোম বানাবার ক্ষেত্রে বলেন, মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে বলেন, ভিয়েতনামের ক্ষেত্রে বলেন, এমনকি এই যে মাদুরওয়ারিয়ের ঘটনাতে, ভেনিজুয়েলাতে যেটা হলো, সেইখানেও একই রকম ঘটনা দেখা গেছে, আফগানিস্তানে, রাইট। তো এইরকম ধরেন এই জায়গাতেও তারা একটা দৃষ্টিভঙ্গি বদলে ফেলবে, তারা হয়তো কোনো বেশি সময় লাগবে না। ট্রাম্পের সঙ্গে আমাদের মোদি সাহেবের এক ধরনের, মানে কি বলবো, এটা বিয়ন্ড ডিপ্লোম্যাটিক রিলেশন, একটা রিলেশন ছিল একদম। ভারতের ভারতের প্রধানমন্ত্রী ওখানে গিয়ে তাদের নির্বাচনী জনসভায় বক্তৃতা করছেন, এটাতে যে কোনো এটিকেটের বাইরে হয়ে যায়, কোনো ডিপ্লোম্যাটিক নবজের মধ্যেই পড়ে না। উনি সেটা করেছেন। এখন আবার উনি বা তারা পলিসি বদলাতেই পারে, তারা যৌথভাবে মনে করছে। আগে বলতো না যে আমেরিকা বাংলাদেশকে তার নিজের চোখে দেখবে, এখন তারা দুই জোড়া চোখ দিয়ে দেখতে চাইছে হয়তো। এবং দেখতে চাইছে কেন? যখন তাদের মনে হচ্ছে যে এখন যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টটা মেবি ইজিলি অ্যামেনেবল বা ম্যানেজেবল, তখন মনে করছে সেক্ষেত্রে যদি দিল্লির সাথে তার সম্পর্ক খারাপ থাকে, এই সম্পর্কটা যতদূর পারা যায় ভালো করতে হবে, সেই চেষ্টায় তারা এটা করতেই পারে। আজকে তো আবার যেটা দেখলাম যে আমাদের ফরেন সেক্রেটারি যে ব্রিফিংটা দিলেন, এবং ডক্টর ইউনূসও সম্ভবত ওখানে যাবেন। মানে ওয়ার্ল্ড ডিপ্লোমেসিতে হয় কি, এখানে তো কোনো নীতিবোধের ব্যাপার নেই। পলিটিক্স এমনিতে কিন্তু খুবই হার্ড জিনিস। আমরা যতই রাজনীতি সম্পর্কে খুব চমৎকার চমৎকার কথা বলি, ভালো সুন্দর কথা, নীতিবাক্য বলি, বাট বিহাইন্ড দ্য কার্টেন আপনি দেখেন যদি, তাহলে ভেতরের দৃশ্য এরকম সত্য নয়। যেরকম ওই মোগল আমলে ভাই ভাইয়ের বুকে ছুরি বসা, তো আমাদের রাজনীতির মধ্যে ওই ইথিক্স মরালিটিটা খুব নাই, আন্তর্জাতিক ক্ষেত্রে তো নাই। সেদিক থেকে আমি মনে করি যে বিশেষ করে এই জিওপলিটিক্যাল ইকুয়েশনটা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলবে এখন, এবং নতুন যে সরকার আসবে উভয়ের ক্ষেত্রেই। নাজিমুদ্দিন আলম ভাই, আপনি কি মান্না ভাইয়ের সঙ্গে একমত কিনা? মানে দিল্লির চোখেকে ঢাকাকে দেখার আরেকটা যুগ শুরু হতে পারে কিনা, সেই ভয়টা আপনিও পাচ্ছেন কিনা? এবং দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ আসলে কারা ক্ষমতায় থাকলো তার চেয়েও বড় কথা যুক্তরাষ্ট্র বা ভারতের ডিপ্লোমেসিতে সে তার স্বার্থে সেই দেশগুলো কাজ করে। ফলে আমাদের যে অবস্থান, আমাদের যে বে অফ বেঙ্গল, এবং এখান থেকে চীন এক পাশে, ভারত এক পাশে, মিয়ানমার রয়েছে, সে জায়গায় আমাদের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ একটু বাড়লো কিনা, এবং সেটা আমরা প্রপারলি হ্যান্ডেল করতে কতটা সক্ষম? আপনি যেটা বললেন যে মান্না ভাইয়ের সাথে আমি ওই পয়েন্টে একমত যে এখন কিন্তু ভারতের মাধ্যমে কিন্তু আমেরিকা বাংলাদেশকে ইয়ে করে না। আমেরিকা তাদের সরাসরি তাদের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে। একদিকে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ জিও পলিটিক্সে, ভৌগোলিক দিক থেকে, এবং তারা খুবই গুরুত্বপূর্ণ মনে করে, এবং আমাদের সাথে তাদের ডিরেক্ট বিজনেস এবং আমাদের যে গার্মেন্টস, এই শিল্পটা আমাদের দেশে সবচেয়ে তারা উন্নত মানের ইয়েটা গ্রহণ করে, তাদের যে বিভিন্ন কোম্পানিগুলো আছে, এবং সেখানে আমাদের আমরাও সেখানে গার্মেন্টসের দিক থেকে আমরা যেমন উপকৃত হচ্ছি, আমেরিকাও কিন্তু উপকৃত হচ্ছে, তাদেরও প্রয়োজন। সুতরাং বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক যদি ইন্ডিয়ার সাথে ওইভাবে দেখতো, তাহলে কিন্তু আপনার যে ইন্ডিয়া যে আমাদের পতিত সরকারকে সমর্থন করেছে, আমেরিকা কিন্তু সেটা করে নাই। এবং আর আমি আগেও বলেছি যে পতিত সরকারের যে ভূমিকা, সেক্ষেত্রে আমার মনে হয় না যে ট্রাম্প সরকার বা মার্কিন যুক্তরাষ্ট্র তারা এইটাকে সমর্থন করবে। আমেরিকার কতগুলি পলিসি আছে, আর মার্কিন প্রেসিডেন্ট কিন্তু ইচ্ছা করলেই সব কিছু করতে পারবে না, তারা কিছু বাইন্ডিংস আছে। এখানে আপনার পেন্টাগন আছে, বিভিন্ন ইনফরমেটিভ কিছু ব্যাপার আছে, সেগুলো আপনার আমেরিকার ইন্টারেস্ট তারা দেখবে। আমেরিকান ইন্টারেস্টের বাইরে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প কিছুই করতে পারবে না। এখন আমাদের শপথ নেওয়ার পরে আমরা দেখব এখন উনি কি পদক্ষেপ নেন, সেটা হলো ইম্পর্টেন্ট। কারণ উনি যদি প্রতিহিংসার রাজনীতির দিকে যান, যেমন লাস্ট টাইম 2020 সালের নির্বাচনে উনি পরাজিত হওয়ার পরে জো বাইডেনের কাছে, তখন কিন্তু উনি আপনার ক্যাপিটাল হিলে হামলা করেছিল, এবং সেখানে আপনার স্পিকার ন্যান্সি পেলোসি, তার সাথে একটা ঝামেলা হয়েছে।
তো সেখানে এই সমস্ত মামলা, তারপরে সাংবাদিকদের সাথে আরও অনেকের সাথে, তারপরে তার মামলায় উনি হয়রানি হয়েছে আদালতে, মানে কিছু হয়েছে মামলার বিচার টিচারের ব্যাপারে, সেখানেও তার ভিতরে প্রতিহিংসা কাজ করতে পারে। যদি সেখান থেকে সে বেরোয় আসতে পারে সেটা দেখার ব্যাপার। জি জি, আমরা আমাদের অপেক্ষা করতে হবে, সেজন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। নূর, আমরা তো অপেক্ষা করবই। আমাদের এখানে একটা নির্বাচনী হাওয়া বইছে। প্রফেসর ইউনূস নির্বাচনের একটা সময়সীমা আগেই বলেছেন। বিএনপি গতকালকে আমি জানি না মিন করেই বলেছেন 5 আগস্টেই তারা নির্বাচন চান, যেহেতু 5 আগস্ট একটা সিগনিফিকেন্ট ডে। ফলে নির্বাচন নিয়ে যে সংকটটা শুরু হয়েছে সেটা হচ্ছে কোন নির্বাচন আসলে আগে হবে। প্রথম আলোতে আমরা পড়ছিলাম বা সব পত্রিকায় যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটু জরিপ, অধিকাংশ লোক স্থানীয় সরকার নির্বাচন আগে চাই, শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচন আগে চাই। ফলে আপনি তো ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ ভিপি, এখন ছাত্র সংসদ নির্বাচন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন, এইটা হলে আসলে সমস্যাটা কি, নাকি এটাই হওয়া উচিত আপনি মনে করেন? এখন আমরা বিএনপি সহ যে যুগপৎ আন্দোলন যারা করেছিলাম, এখনো বর্তমান পরিস্থিতি বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে একটা আলাপ আলোচনা হয়। সেখানে একটা সমন্বিত আলাপ আলোচনার পাশাপাশি প্রত্যেক পার্টির কিন্তু একটা ইন্ডিভিজুয়াল মতামত আছে, ব্যক্তিরও একটা মত আছে। তো আমার ব্যক্তিগত মতের জায়গা থেকে আমি আমার এই অল্প বয়সের অভিজ্ঞতা এবং দেখার দৃষ্টিতে যেটুকু দেখেছি যে লোকাল ইলেকশন, সেটা বাংলাদেশের এই 53 বছর যদি নাও ধরি, পার্লামেন্টারি ডেমোক্রেসির 33 বছর ধরি, যেই গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের লোকেরা, প্রশাসন, নেতারা কিন্তু প্রভাবিত করে, সংঘাত তৈরি হয়। এবং একসময়ের যে ভোট কার্যত একটা সংঘাতের রূপও নেয় অনেক জায়গায় লোকাল ইলেকশনে। সেক্ষেত্রে যদি এই গভর্নমেন্টের আমলে স্থানীয় নির্বাচন উদ্যোগ নেয় সরকার, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো স্থানীয় নির্বাচন হবে। ছাত্র সংসদ নির্বাচনের কথা যদি বলেন, ছাত্র সংসদ নির্বাচন মানে আমানুল্লাহ আমান ভাইয়ের প্রতি তো ফুল রেসপেক্ট, নাজিমুদ্দিন ভাই প্যানেলে ছিলেন, সিনিয়র ভাই, সম্মান। কিন্তু আমার অনেকে মানে কি করে বলতেন যে আমান তো চাবি নিয়ে গেছিল, ডাকসুর চাবি আর কাউকে দেয় নাই, তো তুমি কি একই দিকে যাবা নাকি? মানে আমান ভাইয়ের পরে তো 90-এর পরে তো আর হয় নাই। তো যাই হোক 28 বছর পরে হয়েছে। আমাদের ওই সময় আমরা ভেবেছিলাম নিয়মিত অন্তত এই ট্রেন্ডটা চালু হবে, কিন্তু দেখা গেল সেটা আর হলো না। এবং এই যে 90-এর পরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে, কোনো পার্টি কিন্তু ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই। কারণ ছাত্র সংসদ নির্বাচনে সবসময় পাওয়ার পার্টির অপোজিশন ছাত্র সংগঠনগুলো উইন করে, যেটা বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সবসময় কারাপ্টেড গভর্নমেন্টকে, পলিটিক্যাল গভর্নমেন্টকে চ্যালেঞ্জে রাখে, যার ফলে কোনো গভর্নমেন্ট কিন্তু রিস্কটা নিতে চায় না। তো এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে যদি ছাত্র সংসদ নির্বাচন না হয়, আমার ধারণা কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে হবে না। তাহলে এই যে আমরা একটা বিগ চেঞ্জের মধ্যে দিয়ে গেলাম। আমরা 36 জুলাই বলছি, জুলাই গণঅভ্যুত্থান বলছি, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, রাষ্ট্র মেরামতের কথা বলছি, তার যদি বাস্তব কিছু প্রয়োগ না থাকে, তাহলে মানুষ বরাবর যেভাবে 71-এ ধোঁকা খেয়েছে, 90-এ ধোঁকা খেয়েছে, সেই ধোঁকার মধ্যে দিয়ে আছে। তাহলে আমরা সাধারণ মানুষ যারা আম জনতা, তারা কি এই 15 কিংবা 20 বছর পর পর 52-তে নেমেছে, 71-এ নেমেছে, 90-এ নেমেছে, 2007-এ নেমেছে, ছাত্র সংসদ, স্থানীয় সরকার, তারপরে জাতীয় নির্বাচন। আমি মনে করি যে তরুণ নেতৃত্ব সৃষ্টি, সবাই তরুণদের কথা প্রশংসা করছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, নতুন রাজনৈতিক সমঝোতার কথা বলছে। তার জন্য এই ছাত্র সংসদ নির্বাচন এবং লোকাল ইলেকশন এটা একটা ভালো প্রসেস হতে পারে যদি সরকারের পক্ষে সম্ভব হয়। কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হচ্ছে, সরকার 5 মাসে যে লেজে গোবর অবস্থা তৈরি করেছে, তাতে আমাদের সকলের শ্রদ্ধেয় ইউনূস স্যারের প্রতি যে সম্মান ছিল, কিন্তু তার সরকারের প্রতি এখন আর কিন্তু ওই আস্থা এবং ভরসাটা অনেকে রাখতে পারছে না যে সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে তাহলে দেশের পরিস্থিতিটা কোন দিকে যায়, এটাও একটা শঙ্কা। মান্না ভাই, আপনাকে একটা প্রশ্ন করে বিরতিতে যেতে চাই। নুরু যেরকম নির্বাচনগুলোর প্রয়োজনীয়তার কথা বলছিল একটা পরিবর্তিত সময়, একই সাথে অনেকগুলো চ্যালেঞ্জও রয়েছে। কারণ এই জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেটারও তো শুরু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেই। আপনি আমাদের অনেক পুরনো ছাত্রনেতা, ফলে এই নির্বাচন করতে গিয়ে যদি এরকম কোনো চ্যালেঞ্জ আসে এবং সেটা যদি সরকার, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন টেকেল না দিতে পারে, তাহলে তার প্রভাব যদি স্থানীয় নির্বাচনে পড়ে এবং তার প্রভাব যদি জাতীয় নির্বাচন ঝুলে যায়, এরকম সংখ্যাও রাজনীতিবিদরা কেউ কেউ করছেন। আপনার মূল্যায়ন বা মন্তব্য শুনবো দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমরা একটা বিরতি নিচ্ছি। দর্শক স্বাগত আরেকবার। মাহমুদুর রহমান মান্না আছেন আমাদের সঙ্গে, নাগরিক শহীদ। মান্না ভাই, এই ডাকসু বা ছাত্র সংসদগুলো, তারপরে হচ্ছে আমাদের স্থানীয় সরকার, তারপরে জাতীয় নির্বাচন, এটা করার মতো যে প্রশাসনিক আইনগত সক্ষমতা, জনগণের সমর্থন, সব পরিস্থিতিকে অনুকূলে আপনি মনে করেন? কি এগুলোর মধ্যে কোনো চেইন রিঅ্যাকশন বা রিলেশন নাই তো,
যে ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচন হলেই কেবল জাতীয় নির্বাচন হতে পারবে, না হলে হতে পারবে না, এরকম কোনো রিলেশন নেই। ডাকসু নির্বাচনে আমাদের সময় মানে 73-এ যে ডাকসু হয়েছিল সবচাইতে বড় মানে রাহাজানি হয়েছিল, মানে ওইটা তো হাইজ্যাক হয়েছিল ওই ভোটটা। পুরা ভোটে জিতেছিলাম আমরা, জাসদপন্থী ছাত্রলীগ, আওয়ামী লীগ ওটা নিয়ে চলে গেছিলো এবং তারপরেও বিরাট গোলাগুলি হয় নাই। তো ঢাকা ইউনিভার্সিটিতে যদি এখন ইলেকশন দেয়, আমি এটাকেই বড় করে ধরছি, এটা খুব বড় হলে কি হতে পারে, ওর চেয়ে বড় ঘটনা আমি দেখি না। ঢাকা ইউনিভার্সিটিতে ওই কি বলে বটতলাকে কেন্দ্র করে দুই পাশে দুই গ্রুপ দাঁড়িয়ে গুলি করতে করতে গরু ছাগল সহ একজন মানুষও মেরে ফেলছে, মানে এটা যুদ্ধের ময়দান হয়েছে ঢাকা ইউনিভার্সিটি, তারও খবর আছে। ওইটাতে অন্য কিছু থেমে থাকে নাই। কাজেই ডাকসু বা ইউনিভার্সিটিগুলো কলেজগুলো ছাত্র সংসদের নির্বাচন হলে জাতীয় নির্বাচনের উপরে প্রভাব ফেলবে এইটা কোনো কথা নয়, এটার জন্য সরকারও দায়ী হবে না। হ্যাঁ, যদি স্থানীয় সংসদ নির্বাচনগুলো বা সরকার নির্বাচনগুলোর সময় এটা হয়, তখন একটা প্রশ্ন হবে যে গভর্নমেন্ট কি ক্যাপেবল নাকি একটা জাতীয় পর্যায়ে বা জাতীয় ভিত্তিতে নির্বাচন রান করতে। এই প্রশ্নটা এখনই আছে। এখনও পর্যন্ত পুলিশ অ্যাক্টিভ না, এখন পর্যন্ত সিভিল বিউরোক্রেসি অ্যাক্টিভ না, এখন পর্যন্ত মিডিয়াগুলোর উপরে কোনো নিয়ন্ত্রণ নেই বা মিডিয়া সব মানে গভর্নমেন্ট যে তাদের উপরে কোনো প্রভাব রাখতে পারে সেরকম দেখি না। তো সব কিছু মিলে, হ্যাঁ ছাত্ররা মিডিয়া নিয়ন্ত্রণ আছে না, ছাত্ররা থাকলে তো আমি সরকারের কথা বলছি। তো সরকার করলে এটা যদি না করতে পারে, তার সাথে তো আর একটা খুবই বড় প্রশ্ন আছে যে আওয়ামী লীগের ব্যাপারটা কী হবে। যদিও সরকার এই ব্যাপারে এক ধরনের উদাসীনতার ভাব দেখাচ্ছেন, একবার একটা কথা বলে দিয়েছেন না আমরা কাউকে ব্যান করতে চাই ইত্যাদি ইত্যাদি, কিন্তু এর প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন হলো ওরা মাঠে নামবে তো গোলমাল হবেই। এই ইমোশন যতদিন পর্যন্ত না আমরা মনে করতে পারি যেটা কন্ট্রোলের মধ্যে আছে, যদি তাদেরকে দিতেই চাই তখন করা যেতে পারে, তার আগে এটা করা যেতেই পারে না। সেই অর্থে আমি বলছি যে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় যেগুলো আছে সেগুলো ইম্প্যাক্ট ফেলতে পারে। সেই দিক থেকে আমি মনে করি না যে আগে স্থানীয় সরকারগুলোর নির্বাচন করে ওখানে যাওয়া উচিত। কেন? স্থানীয় সরকারগুলো করার মধ্যেই একেবারে ডেফিনিট যেটা হয়েছিল এরশাদের আমলে, উনি উপজেলা ইলেকশন দিয়েছিলেন, সবাই আমরা বয়কট করেছিলাম। একটাই যুক্তি ছিল যে এটার মধ্যে দিয়ে ওর কোনো ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাচ্ছে না, ওর পাওয়ার বেস করবে, তার তো একটা কনস্টিটিউশিতে দেওয়ার মতো লোক নাই, একটা কমিটি করবে থানায়, সে লোক নাই। কিন্তু এই ইলেকশনের মধ্যে দিয়ে সে স্পেশাল ফেভার দিয়ে এদেরকে পিক আপ করে করে দল বাড়াবার চেষ্টা করবে। হ্যাঁ, ডক্টর ইউনূস সম্পর্কে এই অভিযোগ হয়তো করা যাবে না, বা উপদেষ্টা পরিষদের সবাই সম্পর্কে করা যাবে না, কিন্তু উপদেষ্টা পরিষদের কেউ কেউ এবং যারা এখন মনে হচ্ছে যে আন্দোলনটা তারাই অনেকটা ডিকটেট করছেন বা এখনকার প্রবাহের উপরে তাদের একটা বিরাট নিয়ন্ত্রণ আছে, সেই বৈষম্য বিরোধী ছাত্ররা জাতীয় নাগরিক কমিটি গঠন করার মধ্যে দিয়ে যেহেতু তারা বলেছে যে তারা এটাকে রাজনৈতিক দলে রূপান্তরিত করবে, তাদের সাথে সরকারের সম্পর্কের ব্যাপারটা স্পষ্ট। আমি জানি না বিএনপি বিরোধিতা করে এই যুক্তি থেকেই কিনা, কিন্তু আমি মনে করি এই প্রশ্ন যদি বিএনপি তোলে তাহলে সেটা ফেলে দেওয়া যাবে না, এবং সেটা যদি ফেলে দেওয়া না যায় তাহলে আর একটা বিতর্ক কেন আমি ইলেকশনের সামনে করব। আমি যখন বলছি আমি সংস্কার করব কেবলমাত্র সেই বিষয়গুলোতে যেহেতু জাতীয় ঐক্যমত্য হবে, যদি ঐক্যমত্য না হয় ইউনূস সাহেবের সরাসরি জবাব আমি ভোট দিয়ে চলে যাব। এবং এই চলে যাওয়ার কথা কিন্তু মাঝে মাঝে বলেন, ওই যে প্যারিস থেকে ফিরে যেদিন সেদিনও বলেছেন উনি। এইরকম বললে তো অবস্থাটা দাঁড়াবে যে শেষ পর্যন্ত লেজে গোবর হবে, মানে সত্যি সত্যি তাই হবে, ভোট টোট কিছু হবে না। বিএনপির প্রসঙ্গে আসলো নাজিম ভাই, আপনারা সরাসরি জাতীয় নির্বাচনের পক্ষে বিএনপির অফিসিয়াল স্টেটমেন্ট থেকে যা বুঝি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধরেন গেল বন্যার সময় আমাদের যে অভিজ্ঞতা এই সরকার আসার পরে যে স্থানীয় জনপ্রতিনিধিরা নাই, আওয়ামী লীগের যারা ছিল তারা পালিয়েছেন এবং সেগুলো বাতিল হয়ে যাওয়ার কারণে বিএনপি বা অন্য মতের তারাও ছিল না, ফলে স্থানীয় সরকার ব্যবস্থা তো জরুরি। স্থানীয় সরকার নির্বাচন হইলেও তো সেগুলোতে বিএনপিরই আধিপত্য বা প্রভাব বলয় থাকার কথা। আপনাদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আসলে আপত্তিটা কি যুক্তিতে? না, আসলে ব্যাপার হলো কি, আমরা তো দীর্ঘ 17 বছর যাবৎ জনগণের ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। জনগণের ভোটের অধিকার ছিল না এবং আপনার গণতন্ত্র ছিল না। ভোট তো নামমাত্রই সব, আপনার একটা তো দিনের ভোট রাতে সম্পন্ন করেছে, আর এটা ডামি আমি ভোট হয়েছে। 14 সালে তো আমরা ভোটই করি নাই। তো ফলে আমরা একটা শক্তিশালী গণতন্ত্র, যেটা মুক্তিযুদ্ধের চেতনাটা কি? গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, সাম্য,
মানবাধিকার কিছুই তো ছিল না। তো এটার জন্য আমরা আন্দোলন করেছি। তো সে আন্দোলন করার ফলে একটা পর্যায়ে জুলাই আগস্টে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতিত সরকারের পতন হয়েছে। এখন কিন্তু আপনার বর্তমানে যে 5 মাস গেল এই সরকারের যে অবস্থা, আমরা একটু শঙ্কিত যে আপনার একদিকে পতিত সরকার, প্রতিবেশী রাষ্ট্র, হ্যাঁ, এখানে একটু টানাপোড়েন আছে, এসব কিছু মিলে যে একটা পরিস্থিতির সৃষ্টি, যে কোনো সময় কোন দিকে কোন পরিস্থিতির সৃষ্টি হয়, বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে, বিভিন্ন রকমের স্যাবোটাইজ করতেছে। এখন এই গভর্নমেন্টও কিন্তু আপনার যে প্রশাসনটা যেভাবে ঢেলে সাজানো কথা ছিল আপনার জুলাই আগস্টের আন্দোলনের পরে, বা আমাদের ডক্টর ইউনূস স্যার অত্যন্ত আমাদের গ্রহণযোগ্য ব্যক্তি, আমাদের সম্মানিত ব্যক্তি, আমাদের অহংকার, ওনার যা ক্যাবিনেটে আছেন যারা, তারা যে খুব সফলভাবে কাজ করছেন এটা কিন্তু আমাদের মনে হচ্ছে না। আমরা এখানে খুব শঙ্কিত। আমরা তো সহযোগিতা করতে চাই, এখনও আমরা সহযোগিতা করব, কিন্তু এখানে আমরা একটু ভীত সন্ত্রস্ত, একটু অরিড যে এরা কতটুকু মানে সমস্যা সৃষ্টি হয় কিনা। দেশে দেখেন আপনার পুলিশ প্রশাসন তারা যেভাবে কাজ করেছে বিগত আন্দোলনে সময়, যেভাবে গুলি চালিয়েছে নির্মমভাবে ছাত্র জনতার উপরে, সুতরাং তারা খুব শেকি অবস্থায় আছে। পুলিশ প্রশাসনটাও খুব শেকি, আবার সিভিল প্রশাসনও খুব, নির্বাহী বিভাগও কিন্তু বিভিন্ন জায়গায় কি পয়েন্টে আছে, তারাও খুব একটা না। এমতো অবস্থায় আপনার যে স্থানীয় নির্বাচনে যাবেন বা ডাকসু নির্বাচন হওয়া উচিত সবসময়, এটা আমি অস্বীকার করব না। ছাত্রদের এটা ভিন্ন ব্যাপার, ইনস্টিটিউশনাল ব্যাপার, সুতরাং তারা ইলেকশন করবে, তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, সেটা আমরা চাই। কিন্তু সেজন্য যে কথাটা নুরু বলল লাস্টে, প্রথমে নির্বাচনের কথা বলল, পরে কিন্তু বলল একটা শঙ্কাও আছে 5 মাসে গভর্নমেন্টের যে অবস্থা। তো গভর্নমেন্টের অবস্থা দেখে আমরা সবাই শঙ্কিত। এই জন্য আমরা চাই, যেমন মনে করেন অনেক স্থানীয় যারা বিনিয়োগকারী, তারা বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না। কারণ কোন দিকে যায়, গভর্নমেন্ট কি অবস্থা, আবার মানে কোনটা না কোনটা হয়। তো ফলে একটা মানে এই জন্য আমি মনে চাই গভর্নমেন্টকে স্ট্রেনথেন করার জন্য, হ্যাঁ, আপনার জনগণের প্রতিনিধিত্ব সরকার, এদিকে তো যেতে হবে। আপনি গণতন্ত্র কি, আপনি কি জনগণের মালিকানা, যখন ওইটা যখন আসবে, ওই গভর্নমেন্টে যখন প্রতিষ্ঠিত হবে, তখন গভর্নমেন্টটা স্ট্রং হবে, তখন প্রশাসনও ভরসা পাবে যে হ্যাঁ এদের নেতৃত্বে আমরা চলবো। তখন আপনি গিয়ে সমস্ত স্থানীয় নির্বাচন বলেন, ডাকসু নির্বাচন বলেন, একটা হ্যাঁ সিস্টেমের ভিতরে যাওয়া যাবে। সেক্ষেত্রে তাহলে এখন কি করা উচিত সরকারের, বিশেষ করে নির্বাচন নিয়ে? না, নির্বাচনের দিকে তো যেতে হবে, সংকট চ্যালেঞ্জ থাকবে, এগুলো মোকাবেলা করেই সামনে যেতে হবে। জাতীয় নির্বাচনের একটা দিন তারিখ তো স্যার বলেছেন ডিসেম্বরের এই বছরের শেষে অথবা প্লাস মাইনাস আরো 6 মান্থ। সেটা আমার মনে হয় এই সময়টা পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সরকার দুর্বলতা আছে, আমরা দেখতে পাচ্ছি পরিচালনায় অনেক উইকনেস, ফাইন্যান্সিয়াল বেশ কিছু ক্রাইসিস তৈরি হচ্ছে। শেভরন, কাতার ভিত্তিক গ্যাস কোম্পানি আপনার তাগিদে দিচ্ছে বকেয়ার জন্য, এই বকেয়াটা তো আর ইউনূস সরকার হিসেবে বাজায়নি, এটা তো আগে থেকে। সামনে আমার মনে হচ্ছে যে আমাদের জ্বালানিতে একটা সংকট তৈরি হতে পারে। তবে এখানে কিন্তু ইউনূস স্যারের ব্যক্তিগত কানেক্টিভিটি, গ্রহণযোগ্যতার কারণে আমরা কিছু প্রিভিলেজ পাবো, যেটা ইউকের যে রিপোর্টে আমরা যেমনটি বলেছিলাম তুলে ফেলা হয়েছে। এখন এই গভর্নমেন্টকে যদি ইলেকশনের জন্য আমরা চাপ দিতে থাকি, সেক্ষেত্রে অন্যরা সুবিধা নেবে, যেটা আপনি আলোচনা করছিলেন আমেরিকার পাওয়ারের পরিবর্তন, যেটা ইন্ডিয়াও এখন কাজে লাগাবে। সেই ক্ষেত্রে এই গভর্নমেন্ট এবং পরবর্তী গভর্নমেন্টের ক্ষেত্রে আমার মনে হয় যে দেশের মধ্যে যে অভ্যন্তরীণ যে জাতীয় ঐক্যটা তৈরি হয়েছে, এইটা ধরে রাখা জরুরি। এবং আওয়ামী লীগের প্রশ্নে বিশেষ করে এটা আমি ব্যক্তিগতভাবে খুব ক্ষুব্ধ এবং হতাশ। সরকারও কোনো শক্ত পজিশন নিচ্ছে না, রাজনৈতিকভাবেও আওয়ামী লীগের পক্ষে শক্ত পজিশন নিচ্ছে না। এমনকি যে ছাত্ররা আন্দোলন করলো, তারা অনেক ইস্যু নিয়ে হইচই করতেছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে কিন্তু তারাও মাঠে কর্মসূচি নেই। সো এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু আওয়ামী লীগ খুব দ্রুত সময়ের মধ্যে কাম ব্যাক করবে। সেই পরিস্থিতিটা দেশের জন্য ভালো হবে না, আমাদের জন্য কিন্তু ভালো হবে না। এই অবস্থায় আমার মনে হয় যে আমাদের একটা রাজনৈতিক ঐক্যমত নির্বাচন, আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আগামীর সরকার, এই বিষয়ে আমাদের একটা ঐক্যমত প্রয়োজন। অনেক ধন্যবাদ নুরুল হক নূর, অনেক ধন্যবাদ নাজিমউদ্দিন আলম এবং অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না। দর্শক, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন।